নেটওয়ার্ক স্থাপনের সংশ্লিষ্ট ডিভাইসসমূহ। এই লেকচারে আমরা নেটওয়ার্ক স্থাপনের সংশ্লিষ্ট ডিভাইস যেমন মডেম, রিপিটার, হাব, সুইচ, রাউটার, ব্রিজ, গেটওয়ে ইত্যাদি সম্পর্কে জানব। এগুলো সচরাচর 2 মার্কের জন্য প্রশ্নে আসে, আমাদের শিক্ষক নিবন্ধন অথবা এসএসসি আইসিটির জন্য। দেখেন, হাব হাব হলো নেটওয়ার্ক ডিভাইস যার সাহায্যে নেটওয়ার্কের কম্পিউটার সমূহ পরস্পরের সাথে কেন্দ্রীয়ভাবে যুক্ত থাকে। হাব প্রেরক থেকে প্রাপ্ত ডাটা সকল পোর্টে কি করে থাকে, প্রদান করা থাকে। হাব এক প্রকার অ্যাজ লাইক, ধরা চলে সহজ কথায় বলা চলে হাবাগোবা ডিভাইস। এই হাবে যদি 8টা পোর্ট থাকে আর একটি পোর্টে কোনো ডেটা যদি প্রেরণ করি, সেই ডেটাটা আমি 8টি পোর্টেই পাওয়া সম্ভব। অপরপক্ষে সুইচ সুইচ অনেকটা দেখতে হাবের মতোই, কিন্তু হাবের মতো হাবাগোবা নেই। এটি নির্দিষ্ট নোটে যদি ডেটা প্রেরণ করা হয়, ওই নির্দিষ্ট নোট থেকে অন্য নোটে ডেটা পাওয়া সম্ভব নয়। দেখেন, সুইচ হলো বহু পোর্ট বিশিষ্ট একটি নেটওয়ার্ক ডিভাইস যার সাহায্যে কম্পিউটারের নেটওয়ার্কের কম্পিউটার সমূহ পরস্পরের সাথে কেন্দ্রীয়ভাবে যুক্ত থাকে। সুইচে ডাটা যদি প্রেরণ করা থাকে, এক জায়গা থেকে সুইচে যদি ডাটা প্রেরণ করা হয়ে থাকে, এই ডেটাটা কি হয়, সুনির্দিষ্ট পোর্টে প্রেরণ করে থাকে। ওই হাবের মতো সবগুলো পোর্টে ডাটাটা থাকে না, একটি নির্দিষ্ট পোর্টে ডাটাটা কি হয়ে যায়, প্রেরণ করা হয়ে থাকে। তো বাজারে বিভিন্ন রকম সুইচ পাওয়া যায়। দেখেন, এই যে একটা সুইচ, নিচে এগুলো একটা সুইচ। তো সুইচ মূলত 4 পোর্ট, 8, 16, 32, 64 ইত্যাদি পোর্টের সুইচ বর্তমান বাজারে পাওয়া যায়। নেটওয়ার্ক সংখ্যা বৃদ্ধি হলে সুইচের পোর্ট সংখ্যা বৃদ্ধি করতে হয়। এরপর হচ্ছে রাউটার। রাউটার আমরা সবাই চিনি, নামও জানি ছোটবেলা থেকে। আমাদের বাসা বাড়িতে বর্তমান সবারই বাসা বাড়িতে ম্যাক্সিমাম রাউটার রয়েছে। রাউটার 2 এন্টিনিয়া বা 3 এন্টিনিয়া, 4 এন্টিনিয়া ইত্যাদি হয়ে থাকে। দেখেন, রাউটার কাকে বলে? এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ডেটা পাঠানোর পদ্ধতিকে রাউটিং বলা হয়। রাউটিং কি? একটি নেটওয়ার্ক থেকে আরেকটি নেটওয়ার্কে যদি ডাটা পাঠাই, এই ডাটা পাঠানোর পদ্ধতিকে রাউটিং বলে। আর যে ডিভাইসের সাহায্যে এই কাজ করা হয় তাকে রাউটার বলা হয়। বুঝতে পারছেন ব্যাপারটা? এরপরে আসি, অর্থাৎ একই প্রোটোকল বিশিষ্ট ভিন্ন ভিন্ন নেটওয়ার্কে যুক্ত করার জন্য রাউটার ব্যবহার করা হয়। একই প্রোটোকল বিশিষ্ট ভিন্ন ভিন্ন নেটওয়ার্কে যুক্ত করার জন্য রাউটার ব্যবহার করা হয়। এরপরে আসে রিপিটার। রিপিটার হলো এক ধরনের কানেক্টিভিটি ডিভাইস যা দুর্বল সিগন্যালকে এমপ্লিফাই করে বা শক্তিশালী করে গন্তব্যে প্রেরণ করে। দেখেন, আপনার পার্শ্ববর্তী কোনো বন্ধু, মনে করেন সে একটি ব্রডব্যান্ডের ওয়াইফাই বা ব্রডব্যান্ড কানেকশন নিয়েছে, তার বাসা থেকে আপনার বাসায় কোনো প্রকারেই ফুল সিগন্যাল পাচ্ছে না। এই যে রাউটারে মনে করেন 2-1 সিগন্যালটা পাচ্ছে, আবার লো হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আপনি যদি বাসা থেকেই ওই পার্শ্ববর্তী বন্ধু বা বাসার ফুল সিগন্যাল পেতে চান, আপনি যদি এর সংশ্লিষ্ট 2 এর মধ্যবর্তী স্থানে একটি রিপিটার ব্যবহার করেন। রিপিটার ব্যবহার করার ফলে এই রিপিটার কি করবে, আপনার যে রাউটার নিছেন, বাসায় যে পার্সোনাল একটা ওয়াইফাই নিছেন, এই ওয়াইফাই রিপিটার কি করবে, দুর্বল সিগন্যালকে উচ্চ সিগন্যালে রূপান্তরিত করে কাঙ্ক্ষিত সিগন্যালকে কি করবে, হাই কোয়ালিটি করবে। অ্যাজ লাইক রিপিটার কাজ করে যেমন কারেন্টের ট্রান্সমিটার কেন ব্যবহার করে আপনারা জানেন? ট্রান্সমিটার ব্যবহার করা হয় উচ্চ ভোল্টেজকে নিম্ন ভোল্টেজে রূপান্তর করার জন্য এবং নিম্ন ভোল্টেজকে উচ্চ ভোল্টেজে রূপান্তর করার জন্য। কিন্তু এই রিপিটার কি করে জানেন? দুর্বল সিগন্যালকে হাই সিগন্যালে রূপান্তর করার জন্য রিপিটার ব্যবহার করা হয়।
এই যে চিত্র দেখা পাচ্ছেন এটা একটা আমার রিপিটার, বুঝতে পারছেন? এরপর আসি মডেম। মডেম হলো একটি কমিউনিকেশন ডিভাইস যা ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ এবং অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে। মডেম অ্যাকচুয়ালি মডুলেটর অ্যান্ড ডিমodulator শব্দের সমন্বয়ে গঠিত। এখন আমরা এই যে একটা চিত্র, এটি একটি মডেমের চিত্র। বর্তমান মডেম ব্যবহার খুব কম। যখন আমাদের নেটওয়ার্কটা অ্যাভেলেবেল ছিল না, আমাদের ওয়াইফাই ব্রডব্যান্ড নেটওয়ার্ক, তখন গ্রামগঞ্জে দোকানে প্রত্যেকটি জায়গায় রাউটারের রাউটারের পরিবর্তে নেটের পরিবর্তে আমরা মডেম ব্যবহার করতাম। মডেমের ভিতর সিম কিনতাম, সিম সেট আপ করা যেত। সে সিম সেট আপ করে এমবি কিনে আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারতাম। অ্যাকচুয়ালি মডেমের কাজ হলো মডুলেটর অ্যান্ড ডিমodulator। এরপরে ব্রিজ। ব্রিজ এক ধরনের নেটওয়ার্ক ডিভাইস যা একাধিক নেটওয়ার্ককে কি করে সংযুক্ত করতে থাকে। দেখেন বড় বড় ইন্ডাস্ট্রিতে যারা নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারিং সেক্টরে জব করে দেখবেন অনেকগুলো ভবন থাকে। এই অনেকগুলো ভবন অনেকগুলো নেটওয়ার্কের সাথে যুক্ত থাকে। যেমন প্রিন্টার, এরপরে ফটোকপি মেশিন, এরপরে হচ্ছে ফ্যাক্স মেশিন ইত্যাদিকে যুক্ত করার জন্য যে ডিভাইস ব্যবহার করা হয় সেটা হলো ব্রিজ। যেমন ব্রিজের উপর, ব্রিজ বলতে আমরা যে অ্যাকচুয়ালি যেমন রাস্তাঘাটের জন্য আমরা যে ব্রিজ ব্যবহার করা হয়, এই ব্রিজে কি হয়? মানুষ, গাড়ি, সব কিছু যানবাহন এর উপর দিয়ে পার হয়, মানুষও। তদ্রূপ এই ওই ব্রিজ আর এই ব্রিজের মধ্যে দেখতে ডিভাইসটা এক না হলেও কাজ হলো এই একই। অনেকগুলো কি করে নেটওয়ার্ককে সংযুক্ত করে। আর ব্রিজ এমনি আমাদের সিম্পল ব্রিজ কি করে? এপারের লোক ওপারে যাইতে পারে, ওপারের লোক এপারে আসতে পারে। দুই পারের লোককে কি করে? সংযুক্ত করে ব্রিজ। কিন্তু নেটওয়ার্কিং ডিভাইসে ব্রিজ হলো অনেকগুলো নেটওয়ার্ককে আমার কি করবে? একটি নেটওয়ার্কে সংযুক্ত করবে ব্রিজ। এরপর আসি গেটওয়ে। গেটওয়ে হলো এমন একটি ফিজিক্যাল ডিভাইস যা অনেকগুলো নোড বা কম্পিউটার ডিভাইসকে এক জায়গায় সংযুক্ত করে ডাটা কি করে? আদান প্রদান করে থাকে গেটওয়ে। এরপরে আসি নেটওয়ার্ক টপোলজি। নেটওয়ার্ক টপোলজি থেকে প্রশ্নে আসার সম্ভাবনা খুব বেশি। অতএব এই অধ্যায়ে খুব মনোযোগ সহকারে আপনারা কি করবেন? ক্লাস করবেন। দেখেন নেটওয়ার্ক টপোলজি। টপোলজি কি বা টপোলজি বলতে কাকে বলে? টপোলজি বলতে কি বুঝো? ইত্যাদি প্রশ্ন। দেখেন টপোলজি কি? একটি নেটওয়ার্কের ফিজিক্যাল ডিভাইস বা কম্পোনেন্ট, যেমন পিসি, কেবল, রাউটার ইত্যাদি নেটওয়ার্কের সাথে যেভাবে সংযুক্ত থাকে তাকে টপোলজি বলা হয়। ফিজিক্যাল ডিভাইস মানে যেগুলো হাত দিয়ে ধরা যায়, ছোঁয়া যায়, এগুলো সবকে ফিজিক্যাল ডিভাইস বলা হয়। এই জন্য টপোলজির সংজ্ঞা বলেছি। একটি নেটওয়ার্কের ফিজিক্যাল ডিভাইস যেমন পিসি, কেবল, কেবল বলতে তার, এরপরে রাউটার ইত্যাদি নেটওয়ার্কের সাথে যেভাবে সংযুক্ত থাকে তাকে টপোলজি বলা হয়। এই টপোলজি মূলত ৬ প্রকার। ১ নাম্বার হচ্ছে বাস টপোলজি, ২ নাম্বার রিং টপোলজি, ৩ নাম্বার স্টার টপোলজি এবং ৪ নাম্বার ট্রি টপোলজি, ৫ নাম্বার মেশ টপোলজি এবং ৬ নাম্বার হাইব্রিড টপোলজি। দেখেন বাস টপোলজি কাকে বলে? বাস টপোলজি মনে রাখার জন্য ২ টা বিষয় মাথায় রাখবেন। ১, যাত্রী পরিবহন করা বাস অথবা আমাদের যেগুলো এই ধরনের বাস। বাসের যেমন সিট, যাত্রী পরিবহন বাসের সিটগুলো যেমন এক প্রান্তে থাকে, অপর প্রান্তে আরেকটা থাকে। আর মাঝখানে মানুষ চলাচলের জন্য রাস্তা থাকে। তদ্রূপ এই প্রকার বাসও কি থাকে? গিট যদি এই পাশে একটা থাকে, তার বিপরীত পাশে আরেকটা গিট থাকে। তদ্রূপ এই বাস টপোলজিতে কি হবে? একটি মূল কেবলের সাথে ডিভাইসগুলো একে অপরের সাথে কি করা থাকবে? কানেক্ট করা থাকবে। এজন্য বাস টপোলজি কাকে বলে যদি সংজ্ঞা আসে আপনারা বলবেন যে টপোলজিতে একটি মূল তারের সাথে সবকটি ওয়ার্ক স্টেশন বা কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বাস টপোলজি বলা হয়। এই দেখেন একটি মূল তারের সাথে কি করা হয়েছে? এ হলো আমার বাস টপোলজি। দেখেন বাস টপোলজি, দেখেন চিত্র অনেকভাবে আসতে পারে। এটি একটি বাস টপোলজি, একটি মূল তারের সাথে ডিভাইসগুলো কি একে অপরের সাথে কি রয়েছে? সংযুক্ত রয়েছে।
এটাও একটা কি বাস টপোলজি, একটি মূল তারের সাথে অনেকগুলো ডিভাইস কি রয়েছে, কানেকশন অবস্থায় রয়েছে। দেখেন বাস টপোলজির সুবিধাসমূহ। এই ধরনের টপোলজি তৈরি করতে কম কেবল তারের প্রয়োজন হয়। এই যে বাস টপোলজিতে মূলত সবচেয়ে কম সংখ্যক তারের প্রয়োজন হয়, কারণ একটি মূল তারের সাথে ডিভাইসগুলো কি থাকে, কানেক্ট থাকে। রিপিটার ব্যবহার করে এর ব্যাকবোন সম্প্রসারণ করা যায়। বাস টপোলজিতে একটি নির্দিষ্ট রেঞ্জ রয়েছে ডাটা আদান প্রদানের জন্য। আপনি যদি নির্দিষ্ট রেঞ্জের বাইরে আপনি যে ডাটা আদান প্রদান করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, রিপিটার ব্যবহার করতে হবে। এরপর আসি, কোনো কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় বাকি কম্পিউটারগুলো সমস্যা দেখা দেয় না। সে ফর এক্সাম্পল এই চিত্রে যদি দেখেন, আমি ধরলাম যে ৬ নাম্বার ডিভাইসটি নষ্ট হয়ে গেছে। সেই ক্ষেত্রে এই যে বাকিগুলো যে আমার ডিভাইস রয়েছে, এই ডিভাইসে কোনো প্রকার সমস্যা হবে না, অনায়াসে ডেটা আদান প্রদান করা যাবে এবং প্রয়োজন অনুপাতে এই ডিভাইসটা সরিয়ে নিয়ে পুনরায় নতুন করে সেট আপ করলে তারপরেও এগুলো ডাটা আদান প্রদান করতে কোনো অসুবিধা হবে না। এরপর দেখেন, কোনো কম্পিউটার খারাপ হয়ে গেলে সেটা খুব সহজে কী করা যায়, সরিয়ে নেওয়া যায়। যেমন ৫ নম্বর ডিভাইসটা নষ্ট হয়ে গেল, সরিয়ে নিলেই আমি নিতে পারবো। এক্ষেত্রে অন্য কোনো কম্পিউটারে কোনো কী হবে না, সমস্যা দেখা দিবে না। দেখেন বাস টপোলজির অসুবিধা, সব কিছু জিনিসের সুবিধা অসুবিধা থাকে। দেখেন, মূল কেবলের মধ্যে সমস্যা দেখা দিলে পুরো নেটওয়ার্ক নষ্ট হয়ে যায়। এই যে আমার মূল কেবল, বাস টপোলজির মূল কেবলটা যদি কোনো প্রকার নষ্ট হয়, কোনোভাবে ড্যামেজ হয়ে গেলে পুরা নেটওয়ার্কটা কি হয়ে যায়, অচল হয়ে যাবে। ডেটা ট্রান্সমিশনের গতি অনেক কম, যেহেতু একটি কেবলের মধ্যে ডেটা ট্রান্সমিট হবে, এই জন্য ডেটা ট্রান্সমিশনের গতিটা হয়ে যায়, খুব কম হয়ে যায়। কম্পিউটারের সংখ্যা বৃদ্ধি হলে ডেটা ট্রান্সমিশনের ক্ষমতা আরও কমে যায়। যত কম্পিউটারের সংখ্যা বৃদ্ধি হবে তত ডেটা ট্রান্সমিশনের ক্ষমতাও ধীরে ধীরে কমতে থাকবে। এরপর কম্পিউটারের সংখ্যা বৃদ্ধি হলে ডেটা ট্রান্সমিশন ক্ষমতা আরও কমে যায়। কেবল বা তারের সমস্যা দেখা দিলে সেটি খুঁজে পাওয়া খুব অসুবিধা। সে ফর এক্সাম্পল, আমার ২টা ভবনে আমি বাস টপোলজি দ্বারা কম্পিউটার সেট আপ করছি বা অনেক ইলেকট্রনিক্স ডিভাইস সেট আপ করছি। এখন কোনো জায়গায় কোনো ক্রমে একটি তারের কেবলের সমস্যা হয়ে গেছে, এই ক্ষেত্রে সমস্যা খুঁজে বের করতে অনেক কষ্ট হয়ে যাবে। এরপর আসি রিং টপোলজি। রিং টপোলজি এজ লাইক আমাদের এঙ্গেজমেন্টের রিংকের মতো কি থাকবে, গোল থাকবে। বুঝতে পারছেন? দেখেন রিং টপোলজি, যে টপোলজিতে একটি নেটওয়ার্কের সাথে যুক্ত কম্পিউটারগুলি বৃত্তাকারভাবে, আবারও বলছি, যে টপোলজিতে নেটওয়ার্কের সাথে যুক্ত কম্পিউটারগুলি বৃত্তাকারভাবে অবস্থিত থাকে তাকে রিং টপোলজি। দেখেন এখানে একটা রিং টপোলজি, এই ডিভাইসগুলো কি রয়েছে, বৃত্তাকারভাবে কি রয়েছে, অবস্থান রয়েছে। তো বৃত্তাকারভাবে থাকলে একটি রিং টপোলজি। তো রিং টপোলজির অনেক চিত্র এর পূর্বে পরীক্ষায় আসছিল। দেখেন এই যে একটা চিত্র বৃত্তাকারভাবে রয়েছে, এটা একটি রিং টপোলজি, এটাও একটি রিং টপোলজি, এই যে এটাও একটি রিং টপোলজি। যদিও স্টারের মতো দেখতে, তবুও এটি রিং টপোলজি। দেখেন কেন, এই যে মূল জায়গায় কি রয়েছে, রিং এর মতো গোল রয়েছে। এরপরে চিত্র ৬, এইটি একটি রিং টপোলজি। রিং টপোলজি কি থাকবে, সাইকেলের চাকা বা আংটি দুলের মতো কি থাকবে, গোল করে থাকবে। বুঝতে পারছেন? এই রিং টপোলজি এই ধরনের নেটওয়ার্কের সাথে যুক্ত কম্পিউটারগুলি বৃত্তাকার দেখায়, দেখতে কতটা রিং এর মতো দেখায়। এ কারণে এই ধরনের নেটওয়ার্ক টপোলজিকে রিং টপোলজি নামে নাম রাখা হয়েছে। রিং টপোলজির সুবিধাসমূহ দেখেন, এই ধরনের টপোলজিতে কোনো সার্ভার দরকার হয় না, প্রতিটি কম্পিউটারের গুরুত্ব সমান। এই রিং টপোলজিতে প্রতিটি কম্পিউটারের গুরুত্ব কি, সমান। এরপরে আসি, অসুবিধা হলো কোনো, এই রিং টপোলজিতে কোনো যদি সমস্যা দেখা দেয় তাহলে সেটি খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়। একটি কম্পিউটার খারাপ হয়ে গেলে পুরো সিস্টেম কি চেঞ্জ করতে হয়। সে ফর এই কম্পিউটার যদি আমার নষ্ট হয়ে যায়, বাকি কম্পিউটারগুলোতে ডাটা বৃত্তাকার পথে ঘুরবে না। সেক্ষেত্রে পুরো সিস্টেমটাই আমাকে কি করতে হবে, পরিবর্তন করতে হবে। এটি নেটওয়ার্ক অন্য নেটওয়ার্কের উপর নির্ভরশীল থাকে।